it grows across the tropics and subtropics. এবং টেম্পারেট রিজিয়ন এটি স্ট্যাপল ক্রপ এবং এটা ব্রিটিশরা তাদের মেইন খাবারের মধ্যে বলা হয় ভেরি ইজি প্রিপারেশন ফিশ এন্ড চিপস। তো ফিশে আমাদের যেমন ডাল ভাত যেমন আমাদের একটি শব্দ, ফিশ এন্ড চিপস ইজ ভেরি ওয়েস্টার্নাইজড কমন ফুড, ভেরি অ্যাভেলেবল, রেডিলি অ্যাভেলেবল, কুইক প্রিপারেশনের মাধ্যমে এটি হয়। তো আমরা যে শুনতে পাচ্ছ না? The fish and chips is a very common term. তো আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা খাই সেটাই আর কি চিপস হিসাবে, just have a slice of potatoes and then fry them with some section of fish. So it is very common. তো এই পটেটো other than কি বলে staple, এটি আমাদের যেমন ভেজিটেবল হিসাবে আমরা খেয়ে থাকি culinary purpose, তো এটাকে বলা হয় টেবিল পটেটো। The potato what is eaten as a common food is called table potato. আর একটা গ্রুপ অফ পটেটো আছে যে পটেটো is processed. The processed into processed can be for making chips, যেটা ড্রাই এবং স্লাইস করে প্যাক করা হয়। Potato can be processed into isolation of starch, potato starch. Space পড়ছে কোত্থেকে স্ক্রিনে? There are very small babies around. There are. হ্যাঁ, তো যাই হোক স্কেচ থাক, অসুবিধা নেই। তো পটেটো তো যদি স্টার্চ করো, পটেটো পাউডারও করা যায়, that can be all used in the processing, food processing industry. এবং পটেটো স্টার্চ can be a very good material for pharmaceutical use. বিভিন্ন ঔষধ কোম্পানিতে তোমার ফিলার হিসাবে ব্যবহার করার জন্য পটেটো স্টার্চ ব্যবহার করা হয়। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটি আছে পটেটোকে ঘিরে, এক হলো খাবার হিসাবে, তারপরে মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রেও ওই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও হাই কোয়ালিটি স্টার্চ ব্যবহার হয় গুড কোয়ালিটি গার্মেন্টসকে পলিশিং করার জন্য, ফিনিশিং দেওয়ার জন্য। তো এটি খাবার, এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলোতে ইউজ হচ্ছে। এটি উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে জায়গাটা, আমি স্লাইড শো করে দিই। তো এটা ক্লাইমেটিক রিকোয়ারমেন্টে ভেরি উইন্টার অ্যাটমসফিয়ার ইন আওয়ার কান্ট্রি, মোটামুটি 20 ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা ফর টিউবারাইজেশন। যে তাপমাত্রা বেড়ে যায় টিউবারাইজেশনের স্কোপটা সীমিত হয়ে যায়। এখন পর্যন্ত যে ভ্যারাইটিগুলো অ্যাভেলেবল আছে, এটি 30 ডিগ্রির উপরে গেলে টিউবারাইজেশন বন্ধ প্রপারলি হয় না। বাট আই এম শিওর এটা অলওয়েজ দেয়ার আর ডেভেলপমেন্টস, তো নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট হবে, ট্রপিক্যাল এনভায়রনমেন্টে একসময় তোমার পটেটো হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। এ নিয়ে জেনেটিক রিসার্চ হচ্ছে, বিভিন্ন রকমের জিন ট্রান্সফার টেকনোলজি এন্ড আদার্স, তো এটি হবে। তো এনিওয়ে ফর কমার্শিয়াল ভ্যারাইটিজ অ্যাভেলেবল, এগুলো তোমার লো টেম্পারেচারে যদি 10 ডিগ্রি তাপমাত্রা কমে যায়, গ্রোথ কমে যায়, তো কমার্শিয়ালি তোমার আবার খুব লো টেম্পারেচার হলেও ফসল ফলাতে অসুবিধা। এই জন্য একটা ওয়ার্ম, মোটামুটি 15 to 20 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার। High temperature can cause some sort of কি বলে, বললামই তো 20-র উপরে চলে গেলে টিউবারাইজেশনই হবে না। আর অলওয়েজ হাই টেম্পারেচার এন্ড হাই হিউমিডিটি ইজ ফেভারেবল ফর ডিজিজ ডেভেলপমেন্ট, এটা জেনারেলি ট্রু। The plant is very hardy and the plant can survive at 0 ডিগ্রি, মানে তারা ঠিকমতো ফ্রস্টেও বেঁচে থাকে, কিন্তু কমার্শিয়াল প্রোডাকশনের জন্য তোমার একটা ওয়ার্ম টেম্পারেচার দরকার 15 to 20। Soil, very well drained soil দরকার, loamy soil is better. So এটা একটা textural grouping of the soil. This portion is the loam, sandy loam, silty loam, silt. This is clay is not very good for potato, কারণ তোমার এটা আন্ডারগ্রাউন্ড টিউবার, তো টিউবার ডেভেলপমেন্ট করতে গেলে সয়েল যদি খুব স্টিকি হয়,
বেশি ময়েশ্চার ধরে রাখে, বেশি ময়েশ্চার ইজ নট সুইটেবল এট দ্য সেম টাইম। সয়েলটা যদি লুজ হয়, পটেটো ক্যান গ্রো বিগার টু দ্য রাইট সাইজ অ্যান্ড দ্য নর্মাল সাইজ। আর যদি তোমার সয়েল যদি স্টিকি হয়, অনেক সময় পটেটো ম্যালফর্মড হতে পারে, বিভিন্ন রকমের অ্যাবনর্মাল শেপ হতে পারে। তো ওয়াটার সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার সয়েল, বাট নট টু মাচ ওয়াটার। ভেরি ফ্রিকুয়েন্ট ওয়াটার দিতে হবে। তো বলেছিলাম টেবিল পারপাস পটেটো, যেটি খাবারের জন্য সরাসরি রান্না করে খাওয়া হয় বা চিপস তৈরি করা হয়, করে খাওয়া হয়, সেটাই টেবিল পারপাস। তো ইন্ডাস্ট্রিয়াল পটেটো বা কে বলে প্রসেসিং পটেটো, ইন্ডাস্ট্রিয়াল পটেটো অন দ্য আদার সাইড। দেখো আমাদের দেশে দুটো ভ্যারাইটি এটি অ্যাভেলেবল এখন আছে, আরো বেশ কিছু রিলিজ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পটেটো হিসাবে। ওগুলো থেকে তোমার চিপস তৈরি হবে হচ্ছে কারেজ এন্ড লেডি রোসাইটা, এই দুটো থেকেই আমাদের দেশে যে আলুজ, তারপরে সান চিপস, ওরা এগুলো থেকে করছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আরেক ধরনের ভ্যারাইটি দরকার। আর বলো স্যার, ইন্ডাস্ট্রিয়াল যে পটেটো গুলো আছে এদের মানে বিশেষত্বটা কি, মানে কেন এদের মেজর স্পেশালিটিটা হলো যে এদের ড্রাই ম্যাটার কন্টেন্ট ইজ হাই, অ্যাবাউট 20%। তো এতে হয় ওই তোমার টোটাল যদি চিপস বানানো হয় ক্রিস্পি হবে। আর যদি আমি লো ডায়ামিটারের পটেটো থেকে করি, সেগুলো কিছুক্ষণ পরে নেতিয়ে যাবে। আমি যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলি, যেটা তোমরা কেয়ার মার্কেটে অনেক সবসে এখন এটা বিক্রি হচ্ছে, তো যদি ওই ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি না ব্যবহার করা হয়, চিপসের জন্য যেটা সুইটেবল, সেটা যদি ব্যবহার না করে, তাহলে কিছুক্ষণের মধ্যে ইন 5-10 মিনিটস তুমি এটাকে না খাও, দেখবে যে এটা শীটে হয়ে যাচ্ছে। তো আর যদি হাই ড্রাই ম্যাটার হয়, দে উইল রিমেইন ক্রিস্পি ফর লঙ্গার টাইম। আর যেটা কমার্শিয়ালি চিপস তৈরি করা হবে, মার্কেটিং করা হবে প্যাক করে, যেটা সান চিপস, আলুজ এগুলো করছে, তো সেটি তোমার টোটালি ইল্ড কমে যাবে এবং পটেটোর ওই যে ক্রিস্পিনেস তো থাকবেই না, তা টেক্সচারাল একটা ডিফারেন্স আছে ইন্ডাস্ট্রিয়াল পটেটো। আর হাই ড্রাই ম্যাটার মানে হাই স্টার্চ কন্টেন্ট, হাই কার্বোহাইড্রেট। তো এটি তোমার স্টার্চ ইল্ড, যে মনে করে 1 কিলো পটেটোতে যদি 10% বা 12% ড্রাই ম্যাটার থাকে, তাহলে টোটাল স্টার্চের পরিমাণ তো কমে গেল। আর যদি 20 হয়ে যায়, 25-30 পর্যন্ত হয়ে যায়, 30-র উপরেও কোনো ভ্যারাইটি থাকে, তার তো স্টার্চের আউটপুট বেড়ে গেল। তো ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি গুলোর এই হলো তোমার রিকোয়ারমেন্ট। তো আমাদের দেশে বেশ কিছু আলু আছে যেগুলো অনেক বছর ধরে এখানে চাষবাস হচ্ছে। Potato was never been our own crop. It introduced. They introduced long ago, maybe 200 years ago. কে এত স্কেচ পরে কোত্থেকে? আমি বারবার ক্লিন করব না, তাই এটা থাকো। স্যার একটু কথা বলবো? বলো। স্যার আপনি যদি স্ক্রিন শেয়ারের সময় স্টপ অ্যানোটেশন করে দেন, তাহলে দাগগুলো আর দিতে পারবেন না স্যার। হ্যাঁ, না আমি বুঝতে পারছি। তো আমার ছাত্রছাত্রী তো দিচ্ছে, অথবা তাদের কোনো ভাগনাভাগ্নি দিচ্ছে। আচ্ছা স্যার। তো আই ওয়ান্ট টু সে হাউ মাই স্টুডেন্টস আর বিহেভিং। তো তারা যদি এতটুকু সতর্ক না থাকে, তাদেরকে আমার মিউট করে দিতে হবে, তাদের জন্য প্রোটেকশন নিতে হবে, then I don't think we are very qualified. So we should learn. So let's see how it does become. তো এনিওয়ে, তো ইন্ডিজিনাস পটেটো গুলো আমি জানি দেখা যাচ্ছে, তারপরও দাগ থাকুক, রেকর্ডও হচ্ছে। ইন্ডিজিনাস কে হাসছে, কে আবার হাসলে একটু আমরা বিরতি নিব, অসুবিধা নেই। তো ইন্ডিজিনাস পটেটো গুলো প্রায় 150-200 বছর আগে যে সমস্ত পটেটো এখানে ইন্ট্রোডিউসড হয়েছিল, সেই পটেটো গুলো বছরের পর বছর এখানে চাষ হতে হতে সাম সর্ট অফ অ্যাডাপ্টেড হয়ে পড়েছে এবং তার নিজস্ব একটা বিকৃতি হয়েছে। এই বিকৃতিটাই এক একটা ভ্যারাইটি হিসাবে এখন আমাদের কাছে খুবই পরিচিত এবং অনেক ক্ষেত্রে পপুলার, বিশেষ করে নর্থ বেঙ্গলে, বগুড়া, দিনাজপুর, রংপুর, ওই অঞ্চলে কিন্তু ওই মডার্ন পটেটো গুলোর চেয়ে ইন্ডিজিনাস পটেটো বেশ অনেক বেশি সমাদৃত ফর ডেইলি কনজাম্পশন।
এখন ঢাকাতেও দেখছি যে ওগুলোর দাম অনেক তুলনামূলকভাবে বেশি, কারণ দে আর স্টিকি, দে আর গুড ফর সাম প্রিপারেশনস লাইক যেটা স্ম্যাশ পটেটো, আলুর ভর্তা করে খাওয়ার জন্য, অথবা ইভেন মেকিং সাম আদার স্পেশাল কারি, আলুর দম ইত্যাদি ইত্যাদি বানানোর জন্য লোকেরা এটা পছন্দ করে। তো ইন্ডিজিনাস পটেটো গুলো এটা these are not truly indigenous, but they were introduced long ago, এবং they have been customized and adapted to our climate. And আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাবো যে পটেটো কিভাবে তার ভ্যারাইটাল ডিগ্রেডেশন হয়। ভ্যারাইটি ডিগ্রেড হয়ে হয়ে আসলে এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা আর ডিগ্রেড হওয়ার কিছু নেই। তো সেগুলি আমরা এখন ইন্ডিজিনাস পটেটো বলছি। তো আলু উৎপাদনের ক্ষেত্রে প্রিটি লাইক তোমার 40 to 50% কস্ট চলে যায় বীজে। এবং দেখো 10 কে বলে 1000 থেকে 1500 কিলো, কোন কোন ক্ষেত্রে তোমার 200 কিলো, এর মানে সরি 2000 কিলো, মানে it is very big, 2 টন। তো 1 থেকে 2 টন আলু ব্যবহার করা হয় তোমার হেক্টর প্রতি বীজ হিসাবে। মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যেই ফসল আমরা পেয়ে যাই। and winter is our time, সেপ্টেম্বর থেকে শুরু হয় যেখানে ল্যান্ড অ্যাভেলেবল আছে, এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অবশ্যই প্ল্যান্টিং করতে হবে, কারণ আমার উইন্টার ইজ ভেরি শর্ট। তো ওয়ান গুড নিউজ হলো যে এটা আমরা একটা ট্রপিক্যাল কান্ট্রি, তারপরে আমাদের উইন্টার ভেরি শর্ট, স্টিল আমরা পটেটো প্রোডাকশনে ওয়ার্ল্ডে কিন্তু খুব ভালো জায়গায় আছি, টপ 10 এর মধ্যে আছি, সামটাইম ইভেন 6, 7, 8 এমনও হয়েছে। তো অলমোস্ট টপ 10 এর মধ্যে আছি ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো ইট ইজ এ ভেরি বিগ নিউজ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ বলো। স্যার এই যে স্টার্চ মেকিং এর জন্য কি হাই ড্রাই ম্যাটার আর লো ড্রাই ম্যাটারের ব্যাপারটা বুঝিনি, মানে কোনটার জন্য কোন রকমের ড্রাই ম্যাটার হতে হবে? ইন্ডাস্ট্রিয়াল পটেটো গুলোর ক্ষেত্রে আর কি, তুমি যদি প্রসেস করতে চাও তো কি চাও, ওখান থেকে প্রসেস করে তো একটা ড্রাই ম্যাটেরিয়ালই তো তুমি তৈরি করবে, আইদার চিপস করবে, যেটা প্যাক করে বিক্রি করবে। তো এখন যদি তার ড্রাই ম্যাটারই কম হয় তাহলে প্রোডাকশন তো কম হবে প্রসেসিং। তো স্টার্চ করলে স্টার্চ তো কম পাবে যদি ড্রাই ম্যাটার কমে যায়। তাই জন্য ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য সবসময় ড্রাই ম্যাটার হাই হতে হবে। আর পটেটো যদি ক্রিস্পি করতে হয় চিপস গুলোকে, অথবা ফ্রেঞ্চ ফ্রাইকে ক্রিস্পি হতে হয়, তারও ড্রাই ম্যাটার হাই না হলে এটা ক্রিস্পি হবে না, এটা বেশ শীতশীতে ধরনের নেতানো থাকবে। স্যার প্রশ্ন ছিল। স্যার এটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই টেবিল পারপোসের ক্ষেত্রে যে আলুগুলা দেখা যাচ্ছে জাতগুলা যে কার্ডিনাল, ডায়মন্ড বা গ্রেনুলা, এদের ফলনের পরিমাণ প্রায় সেম। এই ক্ষেত্রে মানে কোন জাতটাকে রিকমেন্ড করা যেতে পারে যে কৃষকের জন্য চাষাবাদ করার ক্ষেত্রে? ইট ইজ অলওয়েজ মার্কেট ড্রিভেন। হ্যাঁ, ধরো এই অনেক বছর আগে কার্ডিনাল এবং ডায়মন্ড বাংলাদেশে এটা ইন্ট্রোডিউসড হয়, আরো অসংখ্য জাত এখানে ইন্ট্রোডিউসড হয়েছে। কি ইচ্ছা করে কেউ আমার স্ক্রিন এমন করছে? ভ্যান্ডালিজম? এটা পেইন হয়ে যাচ্ছে, কেমন একটা দেখা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, ওটা কি আমাদের ছাত্ররাই করছে নাকি কোনো ভুতুরে কিছু হচ্ছে? আমি আগেই বলেছি, হ্যাঁ, আই এম মনিটরিং দ্য কনসিয়াসনেস অফ মাই স্টুডেন্টস। লেভেল 3 এ তো ভেরি ভেরি বিগ স্টুডেন্ট, হ্যাঁ তাই না, ভেরি সিরিয়াস স্টুডেন্ট। তো তারা হ্যাঁ সবাই বুঝি না, মনে হচ্ছে স্যার কিন্ডারগার্টেনের ক্লাস। ও হ্যাঁ, এতে ভালোই লাগছে আমার কাছে। তো স্যার এটা মনে হয় বাইরের কেউ এসে ইচ্ছাকৃতভাবে এটা করতেছে। তাই নাকি? বাইরের কেউ কিভাবে আসবে এখানে? পাসওয়ার্ড কি ওদের সবাই বাইরের লোকের জানা আছে নাকি? জি স্যার, এটা তো ফেসবুকে শেয়ার করা হয়েছে, আমাদের পাসওয়ার্ড আইডি নাম্বার, যে কেউ এসে জয়েন করতে পারে স্যার। আমাদের তো জয়েনের কোনো মনিটরিং সিস্টেম নেই। না জয়েনের নাই, কিন্তু স্যার এর আগেও দেখেছি স্যার এর আগেও দেখেছি 1-2 দিন হচ্ছে অন্যান্য আইডি থেকে ঢোকা হয়েছিল, জয়েন করা হয়েছিল।
আচ্ছা, ওই যে আমরা পার্টিসিপেন্ট লিস্ট তো মনিটর করব, এবং এটা যদি এমন হয় তাহলে হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। তো ইউ কিপ ওয়াচিং এবং লেট আস নো হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা তো পার্টিসিপেন্ট লিস্টে এখন ওয়ান বাই ওয়ান আমি অ্যানোনেশনটা বন্ধ করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা থাকুক না, ওটার জন্য খুব অসুবিধা হচ্ছে না। আর পাওয়ার পয়েন্ট তো পেয়ে যাবে। তো মূল কথা হলো যে এই স্টার্চের ইস্যুটা, সরি ভ্যারাইটি নিয়ে কথা বলছিলে। ভ্যারাইটি, অসংখ্য ভ্যারাইটি, মোর দেন অ্যারাউন্ড 80 or 90 ভ্যারাইটিস বাংলাদেশে রিলিজ করা হয়েছিল। তো এখন পর্যন্ত দিস টু ভ্যারাইটি, কার্ডিনাল এন্ড ডায়মন্ড, রিমেইন অ্যাজ ভেরি ভেরি ফেভারিট। কার্ডিনালটি একটু লালচে ধরনের স্কিন, ডায়মন্ডটি সাদাটি স্কিন। দে আর দ্য প্রিটি সেম, একই প্যারেন্টস থেকে তোমার এই যে রেসিপ্রোকাল ক্রসের মাধ্যমে দুটো ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছিল। দে রিমেইন ভেরি পপুলার। আরো অসংখ্য ভ্যারাইটি তোমার আসলে আমাদের টিসিআরসি, টিউবার ক্রপ রিসার্চ সেন্টারের মাধ্যমে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, বা আমাদের সিড বোর্ডের মাধ্যমে এটাকে রিলিজ করা হয়। তো পটেটো ছিল একটি ওয়ান অফ দ্য ম্যান্ডেট ক্রপ অফ দ্য নেশন, এগুলোকে বলা হয় নোটিফাইড ক্রপ। In the recent past, পটেটোকেও তোমার রিল্যাক্স করা হয়েছে, এনিবডি ক্যান ব্রিং পটেটো ফ্রম এনিহোয়ার, কিন্তু আগে এমন ছিল না। যেমন ধান, এ ভেরি ফান্ডামেন্টাল ক্রপ আমাদের। তবে জুট, এই ভ্যারাইটি গুলো গভর্নমেন্ট রেগুলেট করে যে ফ্রম এনিহোয়ার ইউ ক্যানট ব্রিং এনিথিং এন্ড গ্রো উইদাউট দ্য ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট। তো পটেটো কিছুদিন আগেও তোমার এমন একটি ক্রপ ছিল যে nobody can bring potato from anywhere without the consent of the government, এবং এটা ট্রায়ালের মাধ্যমে এটা যদি অ্যাকসেপ্টেবল মনে হয়, প্রসেসের মাধ্যমে যদি অনুমোদন পাওয়া যায়, তখন এটা গ্রো করতে হবে। Can you repeat indigenous? So can you please repeat indigenous and difference between? হ্যাঁ, ইন্ডিজিনাসটি হচ্ছে আমাদের নিজস্ব। ইন্ডিজিনাসের বাংলা কি বলা যায়? স্থানীয়, স্বদেশী বলা হয়, দেশি আলু বলা হয় বাংলায়। দেশি আলু বা স্থানীয়, লোকাল ভ্যারাইটি। তো লোকাল তো কিছুই ছিল না, পটেটো ইজ অল ইন্ট্রোডিউসড। তো এটি মেনি ইয়ার্স অ্যাগো, মেবি 100, 200, 300 ইয়ার্স অ্যাগো যে পটেটো বাংলাদেশে ইন্ট্রোডিউসড হয়েছিল, সেগুলো সময়ের সাথে সাথে তাদের যে অ্যাডাপ্টেশন হয়েছে বাংলাদেশে, এবং এক ধরনের ডিজেনারেশন মানে তার ভ্যারাইটির যে অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স এগুলো লুজ করে এমন একটা জায়গায় গেছে যে এগুলো তার নিজস্ব একটা রূপ লাভ করেছে। এগুলি হচ্ছে ইন্ডিজিনাস বা দেশি। So can you use them as table purpose or industrial? Yes, they are very suitable. বললাম তো, এখন কেন এগুলো চাষ হয় বাংলাদেশে? চাষ হচ্ছে লোকেরা চায়, পছন্দ করে, খেতে সুস্বাদু, বাট দে আর অল ভেরি ডিজেনারেটেড মানে তার অরিজিনাল যে বৈশিষ্ট্য, এগুলো প্রতি বছর আলু তার যখন বীজ থেকে বীজ চাষ করা হয়, সিড টু সিড, মানে ভেজিটেটিভলি প্রপাগেটেড হচ্ছে, তখন তার মধ্যে কিছু জেনেটিক মডিফিকেশন হয়। জেনেটিক ঠিক না, তারপর ইয়েস, এটার মধ্যে যথেষ্ট ভেরি সেন্সিটিভ একটা ক্রপ পটেটো। তো তার মধ্যে ভাইরাস, মাইক্রোপ্লাজমা, তারপরে এগুলোর একুমুলেশন হতে থাকে। তো তখন তার ভিগার কমে যায়। ভিগার ইন এ সেন্স যে তার অরিজিনাল যে প্ল্যান্ট হ্যাবিট ছিল সেগুলো কিছু মডিফাইড হয়, তারপরে আলুর উৎপাদনশীলতাও কমে যায়। তো এগুলো হতে 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 মডিফাইড হতে হতে আর মডিফাই হওয়ার কিছু নেই, এমন একটা স্তরে গিয়ে লাল পাকড়ি, শিলবিলাতি, লাল শিল, হাগরাই চিটাগাং অঞ্চলে হয়। তো এগুলো একটা রূপ লাভ করেছে। তো আমার বলতে কোনো অসুবিধা নেই যে এখানে লটস অফ একুমুলেশন হয়েছে সাম ডিজেনারেটিং ফ্যাক্টরস এর, এবং সেই ফ্যাক্টরগুলি হলো বিভিন্ন রকমের ভাইরাস, প্ল্যান্ট ভাইরাস, আমাদের এই করোনার মতো না। তো ভাইরাস আর দা দে কন্টেইন নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন। তো তোমার যখন এই ধরনের ডিজেনারেশন হয় তখন এই পটেটো কিন্তু সুস্বাদু, কারণ ইট কন্টেইনস মোর প্রোটিন, ইট কন্টেইনস মোর ড্রাই ম্যাটার। তো যার জন্য এই আলু খুব পছন্দের আলু অনেক জায়গায়, কিন্তু তার তুলনামূলকভাবে ফলন কম। কিন্তু এদের মধ্যে সিলেকশন করে বেস্ট অফ দেম বেশ কিছু ভ্যারাইটি অলরেডি ডেভেলপ করেছে আমাদের
my very favorite teacher, Professor Siddiq, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন. He was one of our teacher at in the Department of Horticulture at BE. তো তিনি এই ইন্ডিজিনাস পটেটো নিয়ে অনেক রিসার্চ করেছিলেন এবং ওনার ইনিশিয়েটিভকে এসিআই আন্ডারটেক করেছে. এখন এসিআই পাকড়ি নামে বাজারে যে আলু হয় সেগুলো কিন্তু বেশ ভালো উৎপাদন এবং এই ইন্ডিজিনাস পটেটো থেকে সেই ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে. এনিওয়ে, লেটস মুভ ফরওয়ার্ড. আচ্ছা, অ্যানোটেশনটা একটু আচ্ছা এটা ক্লিয়ার করলে কি হয়, এটা আনডু করে দেওয়া যায়? স্যার এক্সকিউজ মি স্যার, বলো স্যার আমাদের ক্লাস কি স্যার প্রশাসনিকভাবে কোনো হচ্ছে যে কেউ কি মনিটরিং করতেছে? হ্যাঁ, হতে পারে. না স্যার, আমাদের হচ্ছে যে এখানে যে পার্টিসিপেন্ট আছে তার ভিতরে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা আইডি আছে, ওরা মনে হয় এটা খুঁজে পাচ্ছি না. পাচ্ছে না নাকি? মানে স্যার অ্যাডমিনিস্ট্রেটর স্যার আমাদের স্টুডেন্ট না স্যার, অন্য নাম নিয়ে ঢুকছে স্যার, নামে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া. আমাদের আইডি গুলো তো স্যার আমাদের আইডি এবং নাম দেওয়া আছে. হ্যাঁ হ্যাঁ But হ্যাঁ, এই মানে একটা দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে এনাকে আচ্ছা আমরা ট্রেস করতে পারতেছি না. বা আচ্ছা, ফ্রেন্ডদের এটা তো ভিতরে কোনো সমস্যা নেই. অ্যাডমিনিস্ট্রেটর হলে এটা আমাদের ক্লাস এমনিতেই অফিসিয়াল রেকর্ডিং আছে একটা ইউনিভার্সিটি সিস্টেমে. এটা আমাদের ডিন অফিস থেকে হতে পারে, আইটি সেল থেকে হতে পারে, যে পারফরম্যান্স রেকর্ডিং, যে টেকনিক্যাল পারফরম্যান্স রেকর্ডিং. সুতরাং কোনো সমস্যা নেই, এটাতে অরিড হওয়ার কিছু নেই. কিন্তু ইফ এনিথিং আননোন তোমার যদি নোটিস হয় আমাকেও জানাবে এবং প্রয়োজনে আমরা এটা অথরিটিকে জানাবো যে somebody is hacking into our system. আর অ্যাডমিনিস্ট্রেটর হলে তো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভেরি ওয়েলকাম, just to see the communication response and then how can we improve further. তো এনিওয়ে, আমরা সামনের দিকে যাই. তো দুভাবে পটেটো চাষ করা হয়. হ্যাঁ, একটি হলো ফ্ল্যাট মেথড. ফ্ল্যাট হলো যে তোমার জমি যেমন আছে তাই ওখানে মালচিং ব্যবহার করা হবে. হ্যাঁ, মালচিং মানে ওই যে খড়কুটো দিয়ে ঢেকে দিতে হবে আলুকে, কারণ পটেটো ডেভেলপস অ্যাজ স্টেম, তাই না? তো এটা পটেটোটা স্টোলন ডেভেলপ করে, তারপরে স্টোলনের মাথা গিয়ে ডেভেলপ করে পটেটো তৈরি হয়. তো ইফ দিস পটেটো ক্যানট বি প্রোটেক্ট ফ্রম দ্য ডাইরেক্ট সানলাইট, তাহলে কিন্তু তোমার গ্রিনিং হয়ে যাবে, সবুজ হয়ে যাবে. দেন দিস পটেটোজ আর নট সুটেবল ফর কনজাম্পশন, কারণ ওখানে সোলানিন জমা হয়. তো সোলানিন পিগমেন্ট জমা হয়ে গেলে সবুজ হয়ে যাবে এবং দিস আর ভেরি টক্সিক অ্যাজ ফুড, এটা অ্যাকসেপ্টেবল না. এবং বিশেষ করে এমন বাজার থেকেও পাওয়া যায় অনেক সময় আলু সবুজ হয়ে আছে বা একটা অংশ সবুজ হয়ে আছে, তো ওই অংশটা আসলে পিল আউট করে ফেলে দিতে হবে. এটা একেবারেই খাওয়ার কারণ নাই. এবং বিশেষ করে কোনো প্রেগনেন্ট মা যদি সেটাকে খায় তাহলে দিস ক্যান কজ সাম আদার প্রবলেম, মিসক্যারেজ হতে পারে. সেই জন্য বিশেষ করে এটা ফ্যামিলিতে এটাকে অ্যাওয়ারনেস দরকার, এটাকে ডিপ পিল করে ওই সবুজ অংশটা ফেলে দিতে হবে. তো মালচিং করার উদ্দেশ্য হলো জাস্ট টু প্রিজার্ভ দ্য ময়েশ্চার অ্যাজ ওয়েল এজ টু কভার আপ দ্য পটেটোস. তো এইভাবেও চাষ করা যায়, তবে এটি স্মল গার্ডেনে করা হয় বা বাড়ির আঙ্গিনাতে অনেকে মালচ করে করে. কমার্শিয়ালি এটা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয় না অনেক কারণে. রিচ মেথড ইজ ভেরি পপুলার. তোমার উঁচু করে দিতে হবে জমিকে, গাছ লাগানোর পরে মাটি তুলে দিয়ে, দেন হোয়াট উই কল আর্দিং আপ. আর্দিং আপ করতে হয় পটেটোতে, ফার্টিলাইজার দিয়ে 2-3 বার এভাবে মাটি তুলে দিতে হয় গাছের গোড়ায়, যাতে করে পটেটোটা উইদিন দ্য সয়েল ডেভেলপ করে এবং কোনো সানলাইট এক্সপোজার না হয়. তো এখানে অনেক পারপাসে এটা পটেটো চাষ করা যেতে পারে. একটাই বলেছি যে ডিপেন্ডিং অন হোয়াট ইজ দ্য ইউজ. তো আমি যদিও বলেছি টেবিল পটেটো, ইন্ডিজিনাস পটেটো এন্ড দেন কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল পটেটো. তো পটেটোকে তোমার যদি সিড হিসাবে ব্যবহার করতে হয় তো দেন একটু স্পেশাল কেয়ার নিয়ে সেটাকে চাষ করতে হবে, যাতে তোমার জমিতে কোনো রকম ভাইরাল ইনফেকশন না হয়. ভাইরাল ইনফেকশন হলে কি হয়, then it degrades the potato, ওই যে ডিগ্রেডেশন বলেছিলাম, ডিজেনারেশন. তো ডিজেনারেশন অফ পটেটো ইজ এ ভেরি কমন ফেনোমেনা. তুমি এই নতুন বীজ নিয়ে লাগালে এবং কয়েক বছর তুমি ফসল ফলাতে থাকো, ওই বীজ থেকে বীজ রেখে রেখে 3 years এর পরে তুমি আর ভালো ফলন পাবে না. যে অরিজিনাল যে ভ্যারাইটিটা তুমি ফ্রেশ সিড নিয়েছিলে, এই সিড কোয়ালিটি আস্তে আস্তে ডিগ্রেড করে যায়.
এবং পরবর্তীতে ক্রপের কোয়ালিটি, ফলনশীলতা। এই জন্য তোমাকে 2-3 ইয়ার্স পর পর ফ্রেশ সোর্স থেকে বীজ ব্যবহার করতে হবে। তো এখন শুধুমাত্র বীজ আলু উৎপাদনই হচ্ছে একটা ব্যবসা, যে বিকজ সিডস আর মোর প্রেশাস and more costly. So তুমি যদি if you are growing potato for table purpose, তাহলে তোমার ক্রপ কেয়ার কিন্তু কিছুটা রিল্যাক্সড। আর যদি টেবল পারপাস সিড পারপাসে হয় তাহলে কিন্তু তোমার খুব স্পেশাল কেয়ার নিতে হবে। এনিওয়ে জেনারেল একটা তোমার স্পেসিং হলো 60 by 45 সেন্টিমিটার। এটা যদি Sir, what do you mean by fresh source? ফ্রেশ সোর্স আমি আসবো। ফ্রেশ সোর্স মানে তোমাকে যারা বীজ উৎপাদন করে তাদের কাছ থেকে বীজ নিতে হবে। নিউ সিড তো নিউ সিডের ডেফিনিশন কি আমরা আসবো পরে, আমি একটা স্লাইডে, মেবি আজকে হয়তো সম্ভব হবে না, আমি একটু টাইমটা Sir, একটু I দেখি। couldn't catch mulch method. Would you please repeat it? Mulch method. মালচ হলো যে তুমি আলু ফ্ল্যাট ল্যান্ডে লাগিয়ে দিবে এবং পরে আলু গাছ বড় হবে, গাছের গোড়ায় তুমি মালচিং করে দিবে ট্রেশ ব্যবহার করে। ট্রেশ মানে হয় কচুরি পানা অথবা খড়কুটো দিয়ে ঢেকে দিবে। এমন অনেক জায়গায় আছে যে ওই ধান কাটা হয়েছে, ওই ধান মাঠেই রয়ে গেছে, মাঝে মাঝে আলু লাগিয়ে দিয়েছে, ওই খড়কুটো গুলো দিয়ে গাছের গোড়াটা ঢেকে রাখবে, যখন আলু বাড়তে থাকবে এগুলো ওই খড়কুটোর নিচে বড় হবে। এই হলো মাল্চ মেথড। আর রিচ করতে গেলে মাটি চাষ করে লাগাবে এবং উঁচু করে দিতে হবে গাছের গোড়ায়, এই সিস্টেম। এনিওয়ে পটেটো ইজ ভেরি গুড ফিডার, ভালো খাবার তার প্রয়োজন। এটা হিউজ অ্যামাউন্ট অফ তোমার ফার্টিলাইজার দরকার, 326 কিলো। এটা বিএডিসির রেফারেন্স, তারা এইভাবে রিকমেন্ড করেছে। তো এটা মাটি ভেদে বিভিন্ন এলাকাতে হয়তো এই ডোজটা ডিফার করবে, এই জন্য, বাট এটা জেনারেল একটা ডোজ, স্ট্যান্ডার্ড ডোজ বলা যায়। মাটি যদি খুব ফার্টাইল হয় দেন ইউ রিডিউস ইউর ফার্টিলাইজার, মাটি যদি আরো পুয়ার হয় you may even increase the rate of fertilizer. তো এগুলো হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি বা এমপি যাই বলো, এগুলো কমন। এছাড়াও মাটিতে অনেক ক্ষেত্রে জিঙ্ক দরকার, বোরন দরকার, আদার ফার্টিলাইজার, সালফার দরকার, এগুলো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সয়েল। তো 3টা ইনস্টলমেন্টে তোমার ফার্টিলাইজার দেওয়া যায়। একটা হলো যে 1/3 ইউরিয়াকে তুমি যদি ব্রেকডাউন করো, তো ইউরিয়া 1/3 তুমি দিবে সিড সোয়িং এর আগে, আর 2/3 দুটো ধাপে 15 to 20 days later, and then 35 to 45 days later. অনেক ক্ষেত্রে এমওপি বা এমপিও দুটো ইনস্টলমেন্টে দেওয়া যেতে পারে, বাট টিএসপি, কাউডাং, এগুলো জমি তৈরি করার সময় দিতে হয়। And this requires fairly well prepared land. তো অনেকগুলো কাজ আছে জমিতে। একটি বড় কাজ হলো যে এটা পানি বেশ দরকার হবে, বিশেষ করে আলু যখন বড় হতে শুরু করে তখন it requires quite a good attention. ইরিগেশনটা এমন ভাবে দিতে হবে যাতে করে ময়েশ্চার জমে না যায় মাটিতে, মানে স্যাঁতসেঁতে হয়ে না থাকে, আবার টাইম টু টাইম এটা যাতে ড্রাই হয়। তো ড্রাই হতে গেলে তোমাকে তো তাহলে মেবি once twice a week এই ধরনের একটা স্কিম হতে পারে, ডিপেন্ডিং অন সয়েল টাইপ। তুমি মালচিং করে দিতে পারো ইন ওয়ান ওয়ে, যে মালচ মেথডে করলে, অথবা ইভেন ওই যে গাছের গোড়ায় একটু আলতো করে নেড়ে দেওয়া মাটিটাকে টু রিমুভ দ্য ক্যাপিলারি পোর, দিস ইজ অলসো কল্ড মালচিং। So you need to agitate the soil so that the moisture in the soil do not go away directly. একটু নাড়াচাড়া করে দেয়া। উইডিং, তো উইডিং করার পরেই তোমাকে ফার্টিলাইজার দিতে হবে, and then it goes with irrigation again, earthing up, এগুলো related. And disease and insect management is a real issue. Some of the disease can be বলা যায় মরক লেগে যায় পটেটোতে, তো এই জন্য প্রিভেন্টিভ স্প্রে করতে হয়। তো আমরা ছবি দেখাবো কিছু।
হাম পুলিং হলো ফসল তোলার আগে, এটাকে হাম কাটিং বলা হয় যদি কমার্শিয়াল টেবল পারপাসে বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে তুমি করো। তখন তুমি গাছের গোড়া কেটে দিবে যখন নাকি ক্রপ ম্যাচিউর হয়ে যাবে। তো ম্যাচিউর হলে ফসল হারভেস্ট করার আগে সপ্তাহখানেক আগে গাছের গোড়া কেটে দিতে হয়, সমস্ত ট্র্যাশ সরিয়ে দিতে হয়, এবং এক সপ্তাহখানেক বা 10 days যদি আলু মাটির নিচে থাকে, দেয়ার স্কিন বিকাম থিকার অ্যান্ড ম্যাচিওর, তখন আলু তুললে ব্রুইজিং কম হবে এবং এটা লম্বা সময় সংরক্ষণ করা যায়। তো সিড পটেটো করার সময় তোমার শুধু কাটিং করলে হবে না, এভরিথিং ইউ মাস্ট রিমুভ এক্সেপ্ট দ্য পটেটো। তো হাতে চাপ দিয়ে তোমার গাছের গোড়া থেকে এভরি সিঙ্গেল শুট সরিয়ে নিতে হবে। কেন সরাতে হয় আমি পরে তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। তো ডিজিজের মধ্যে ভেরি নেস্টি ডিজিজ ইজ কল্ড লেড ব্লাইট অফ পটেটো। এর কারণে ইউরোপে আলুর মরক লেগে গিয়েছিল এবং অনেক আইরিশ ইউরোপ থেকে আমেরিকা পাড়ি জড়িয়েছিল এবং তারা দে আর দ্য ফাউন্ডিং জেনারেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড কানাডা। ওই রিজিয়নটাকে ডেভেলপ করেছে এই পটেটো লেড ব্লাইট ডিজিজ, এটাকে মোটামুটি এইভাবে দেখা হয়। তো ইউরোপে এমন আলুর মরক লেগে গিয়েছিল, then many European had to move from Europe to America. Early blight, তো late blight phytophthora কারণে হয়, early blight alternate এর কারণে হয়। তো late blight in our country is always found early in the crop. Early blight is normally late in the crop. তো ভাইরাস, বেশ কিছু ভাইরাস আছে যেগুলো গাছের মধ্যে ইনফেকশন করলে পরে আলুর ডিজেনারেশন হয়। তো নর্মালি খাবার আলুতে যদি ভাইরাস দেখা যায়, দিস ইজ নট এ বিগ প্রবলেম, যদি ওখান থেকে বীজ নিয়ে পরবর্তীতে তুমি ফসল ফলাতে আগ্রহী না হও। তো দেয়ার আর আদার গ্রুপ অফ ডিজিজ কজিং উইল্টিং। উইল্টিং ক্যান বি ডান বাই ব্যাকটেরিয়া, উইল্টিং ক্যান বি ডান বাই fungi, wilting can be done by nematodes. Wilting can be done because of the poor management of irrigation water. এগুলো ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল কারণে উইল্টিং হতে পারে। স্ক্যাব আলুর গায়ে ছবি দেখাবো, দাঁত ধরনের হয়, এগুলোকেও ম্যানেজ করতে হয়। ডিজিজ হলো ইনসেক্টের মধ্যে কাটওয়ার্ম, চারা কেটে ফেলে ছোটবেলায়। এই ফিড হচ্ছে ছোট ছোট পোকা, ইটস ভেরি নটোরিয়াস পোকা, ছবি দেখাবো বলবো। পটেটো মথ নরমালি হারভেস্টিং এর আগে আগে পটেটোতে ইনফেস্টেশন করে দেয় এবং স্টোরেজে গিয়ে আলু পচে যায়। তো দিস ইজ ওয়ান অফ দা, আবার সমস্যা হলো এখানে ছবিতে একটু আবার স্ক্র্যাচ এসে গেছে। Someone is nesting. এটা হচ্ছে একটা মরক লাগা জমি, যে ফসলের মধ্যে একেবারে অল অফ এ সাডেন ফসল লস হয়ে যায়। তো এটা হলো ফাইটোপথরা ইনফেস্টেন্সের কারণে হয়। তো এটা পাতার এক কোণা দিয়ে এইভাবে হঠাৎ করে একটু লেশন হয়, লেশন হয়ে আস্তে আস্তে এটা কোয়ালেজ করে বড় হতে থাকে এবং গাছ একেবারে মেরে ফেলে, ডেভাস্টেটিং লস হয় ফসলের। এটি আর্লি ব্লাইট। Early blight is caused by Solani, Alternaria solani. তো এটা একটা রিং ফর্ম করে, এটা অনেক ভেজিটেবলের মধ্যে Alternaria। So this is some of the example of virus. Virus can cause some sort of curly leaf তৈরি করে, মোজাইক তৈরি করে, বিভিন্ন রকমের ভাইরাস আছে। তো এই ভাইরাসগুলো যদি, হ্যাঁ বলো স্যার, এই যে দুইটা ব্লাইট ডিজিজ, একটা আর্লি একটা লেট, এরকম নাম কেন দেওয়া হলো, কি কোনো রিজন আছে? এটা কেন লেট ব্লাইট বলা হলো, এটাকে কেন আর্লি ব্লাইট বলা হচ্ছে? এটা আসলে ইউরোপে লেট ব্লাইট লেটে দেখা যায়, আর্লি ব্লাইট আর্লি। আমাদের
হ্যাঁ, ফসলের আর্লি স্টেজে আর্লি ওখানে দেখা যায়। হ্যাঁ। কিন্তু আমাদের এখানে এসে আবার এটা উল্টা রেজাল্ট দিচ্ছে যে লেট ব্লাইট ক্যান কাম এনি টাইম, এবং যদি প্রথমে আসে এই জন্য তারা আগে থেকে স্প্রে করতে শুরু করে, এবং ইউজুয়ালি আগেই আসে। কারণ আমাদের এখানে যখন ড্রিজলিং হয়, হঠাৎ করে শীতকালে মেঘলা আকাশ থাকলো, তারপরে একটু কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা একটু বেড়ে গেছে, তো কোথাও যদি একটু স্পোর থাকে, স্পোর এক রাতের মধ্যে হেক্টর আফটার হেক্টর, ভিলেজ থেকে ভিলেজ পর্যন্ত ছড়িয়ে দিতে পারে মরক রোগ। তো এটা যেহেতু ম্যানেজ করা খুব ক্রিটিক্যাল, এই জন্য ফার্মাররা প্রচুর অ্যাটেনশন নেয়। বাট নর্মালি ইট ইজ ইন আওয়ার কান্ট্রি ফাউন্ড আর্লি। তো এটা অরিজিনাল নাম যেভাবে দেওয়া হয়েছিল, আর্লি ব্লাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল্টারনারিয়া, আর লেট ব্লাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাইটোপথেরা। তো তোমার উইলটা যদি সরি এই ব্লাইটটা যদি ফাইটোপথেরার কারণে হয়, সেটি আমরা লেট ব্লাইট বলবো। নামটা ডিজিজের নাম এমন হয়ে গেছে। তো দেখতে হবে কজাল অর্গানিজম কি। যদি অল্টারনারি হয় তো এটা ফসলের আর্লি হোক বা লেট হোক, দেন ইট ইজ আর্লি ব্লাইট। আর ফাইটোপথেরা হয় যখনই হোক, লেট ব্লাইট। তো এমন একটা ব্যাপার। এগুলি হচ্ছে তোমার এফিড। এফিড মানে যেটাকে বাংলায় জাপ পোকা বলা হয়। তো পাতার নিচে এরা বেশ হ্যাপিলি সাক করে করে গাছের রস খেয়ে নেয়, গাছকে দুর্বল করে, এবং দে হ্যাভ ভেরি সিরিয়াস ওয়ে অফ মাল্টিপ্লিকেশন। তারা পার্থেনোজেনেসিস এর মাধ্যমে তারা ডেভেলপ করতে পারে জেনারেশন। দে ক্যান লে এগস, even they can have haploid generation, এর মানে if they do not have any partner, still they can propagate, perpetuate. So it's very dangerous insect in one way. All garden crop এই প্রবলেম থাকে, এটাকে সহজেই দমন করা যায় না, কারণ এটা পার্টনার না পেলেও সে বাচ্চা দিয়ে দিতে পারে, হ্যাপ্লয়েড জেনারেশন তৈরি করবে। And they can lay eggs, they can give birth to babies, all peculiar sort of এখানে mechanism আছে তার রিপ্রোডাকশনের। All possible mechanism is found in aphids. One of the method is called parthenogenesis. Without the process of fertilization, they can have generations. তো এই এফিড একটা ভেক্টর হিসেবে কাজ করে ভাইরাস পার্টিকলকে এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে দেওয়ার জন্য। Therefore, aphid regulation is very important. Otherwise, তোমার ফসল কিন্তু এক ক্ষেতের ফসল আরেক ক্ষেতে তোমার এই এফিড নিয়ে যাবে, এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যাবে। বিশেষ করে সিড ফসলে একে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, কারণ দে আর পটেনশিয়ালি দ্য ক্যারিয়ার অফ দ্য মেনি আদার ডিজিজেস ইনক্লুডিং ভাইরাস পার্টিকলস। তো উইল্ট বলেছি, ফাঙ্গাল উইল্ট আছে, ভার্টিসিলিয়াম এর কারণে হয়, ফিউজিয়াম এর কারণে হয়, ব্যাকটেরিয়াল উইল্ট, রালস্টোনিয়া, সোলানেসিয়ারাম এর মাধ্যমে হয়। এছাড়া এখানে একটু পার্থক্য আছে যে ব্যাকটেরিয়াল উইল্ট আর ফাঙ্গাল উইল্টের মধ্যে। তো ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে ব্ল্যাক স্কার দেখা যায়, আর ফাঙ্গাল উইল্টের ক্ষেত্রে ভিতরে যে ব্ল্যাক এন্ড হয়। ট্র্যাক করলে তুমি দেখবে যে ড্রাই ব্ল্যাক। আর ব্যাকটেরিয়াল উইল্ট হলে তার স্টেম যদি তোলা হয় এবং চাপ দিলে ওখানে দেখা যাবে যে জুসি সিক্রেশন হয়, যেটা স্মেলি, মাছ পচে গেলে যেমন হয়। কারণ বললাম যে ব্যাকটেরিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন, তো প্রোটিন পচলে যা দুর্গন্ধ হয়, এমন গন্ধ পাওয়া যাবে ব্যাকটেরিয়াল উইল্টে। আর নর্মালি ফাঙ্গাল উইল্টে দুর্গন্ধ হবে না, ব্ল্যাক এন্ড হবে, বা তার এখানে সাম সর্ট অফ জেলি ফর্ম করে থাকবে, যেটার কারণে ময়েশ্চার ট্রান্সফার হতে পারে না ভার্টিসিলিয়ামের ক্ষেত্রে। আর ফিউজিয়াম হলে একেবারে ওই জায়গাগুলো ডার্ক হয়ে যাবে। তো ওইভাবে চেনা যায়, কিছুটা ম্যানেজমেন্ট করতে হবে। বিশেষ করে তোমার ব্যাকটেরিয়াল উইল্ট হলে ওখানে ইরিগেশন খুব রেগুলেটেড ইরিগেশন দিতে হবে, নাহলে যেটা হয় কি, যদি ফ্লাড ইরিগেশন দিয়ে দাও আর এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে ফ্রম ওয়ান পোর্শন টু দ্য আনাদার পার্ট অফ দ্য ফিল্ড। তো এই জন্য অল্টারনেটিভ ড্রাই করে রাখতে হবে, অল্টারনেটলি ড্রাই অ্যান্ড ওয়েটিং, এইভাবে করে ইরিগেশন দিতে হবে। এগুলো হচ্ছে স্কেবের উদাহরণ। নর্মালি পটেটো ইজ নট ব্যাড ইনসাইড, বাট it looks very unacceptable to many consumers. The peeling করলে they'll be okay, but market price will be very low. তো এটি সয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে তোমাকে এটা করতে হবে।
তো পটেটো হারভেস্ট করতে গেলে ওই যে বলেছিলাম ইরিগেশন বন্ধ করতে হবে, গাছের গোড়া কেটে দিতে হবে বা তুলে নিতে হবে, হাম পুলিং অথবা হাম কাটিং করতে হবে। সিড ক্রপের ক্ষেত্রে পুলিং করে অল ট্রেশেস ফ্রম দা ফিল্ড হ্যাজ টু বি রিমুভড, কারণ ওখানে যদি একটা শুটও বেরিয়ে থাকে আর একটা এফিড ওখানে গিয়ে তোমার ভাইরাস দিয়ে দেয়, তাহলে সিড পটেটো কিন্তু পটেটো টিউবারে চলে যাবে ভাইরাস। এই জন্য তোমাকে হাম পুলিং করতে হবে সিড ক্রপ। সিড ক্রপ হ্যাজ টু বি ভেরি স্পেশালি প্রিপেয়ার্ড। তো আর 7 থেকে 10 দিন আগেই তুমি যখন ইরিগেশন বন্ধ করবে, মাটি শুকিয়ে যাবে, বাই দিস টাইম তার স্কিনটা একটু মোটা হবে, and then in a fine morning or লোকেরা মর্নিংই শুরু করে, আর্লি মর্নিং এ করা ভালো, অথবা লেটার ইন দ্য ডে, যাতে ফিল্ড হিট ফসলে যাতে বেশি হিট অ্যাকুমুলেশন না হয় এবং ক্রপ থেকে সহজেই যাতে তাপমাত্রাটাকে সরিয়ে দেওয়া যায়। এই জন্য তোমাকে এটাকে একটা শেডের মধ্যে নিয়ে আলু রাখতে হবে। আমাদের দেশে ফলন মোটামুটি খারাপ না একেবারে, মোটামুটি 20-25 টন এখন ভালো ফার্মাররা পাচ্ছে। তো এটা একদিকে আগেও 10 টনের বেশি লোকরা পেত না। এটা বিকজ অফ বেটার কোয়ালিটি সিড এখন আমাদের দেশে আসলে ব্যবহার হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো পটেটোকে আমি জানি না কয় মিনিট আছে আমার স্যার টাইম শেষ স্যার। হ্যাঁ, আমাদের সময় শেষ। তো উইল কন্টিনিউ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করব। উইল কন্টিনিউ উইথ দ্য পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ পটেটো, এবং ওই যে বলেছি কিভাবে তার বীজ উৎপাদন করতে হয়, স্পেশালি মডার্ন টেকনিক গুলো কি, এবং দেয়ার আর ওয়ান ওয়ে অফ গ্রোয়িং পটেটো লাইক কল্ড টিপিএস, ট্রু পটেটো সিডের মাধ্যমেও অনেক দেশে কমার্শিয়ালি আলু চাষ করা হয়। যেমন নাকি তামাকের বীজ, অন্যান্য ফসলের বীজ, ট্রু সিড পটেটো আমাদের দেশে এটি কমার্শিয়ালি ব্যবহার করা হয় না। বাট এই আমার ছাত্রছাত্রীদের মতো এমন যোগ্য লোকেরা যে ফার্মিং কে একটা ক্যারিয়ার হিসেবে দেখবে, তারা করবে, কারণ ওখানে অনেক টেকনিক্যাল ইস্যু আছে। আর টিস্যু কালচার একটা খুব ভালো টেকনিক ফর ডেভেলপমেন্ট অফ হাই কোয়ালিটি সিড পটেটো, ভেরি রিজেনারেট করে, যেটা আমি লেভেল 1-এও তোমাদের ক্লাস থেকে বলেছিলাম যে টিস্যু কালচারের ব্যবহার আছে পটেটো সেক্টরে। আমি আগামী কোনো ক্লাসে সেটা আলাপ করব। আর যারা আগে ক্লাস করেছিলে ডি সেকশন এবং এ সেকশন, তোমাদের জন্য খুব নতুন কিছু হয়তো আমি বলিনি, বাট উই নিড টু গো অল টুগেদার, সো হ্যাভ পেশেন্স অন দিস। তোমাদের জন্য খানিকটা রিফ্রেশমেন্ট হয়ে থাকবে যারা অ্যাটেন্ড করছো। আর ভবিষ্যতে আমরা উইল ট্রাই টু accommodate more topics and more issues. Thank you so much everyone. Take care of yourself, কারণ আবারও সেকেন্ড ওয়েভ চলছে, ইউরোপে লকডাউন শুরু হয়েছে। সুতরাং এই শীতের সময়টা কিন্তু একটু খারাপ সময়ই যাবে। তাই জন্য সতর্ক থাকবে সবাই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
স্যার কি কেটে দিছে?